আশা করি সবাই ভালো আছেন। অনেকেই আমাকে মেসেজ করেছেন যে, "ভাইয়া ইনডেক্স তো পড়তেছে আজ গত ৩ দিন ধরে। তো ইনডেক্স কোথায় সাপোর্ট আছে? ইনডেক্স কতদূর পর্যন্ত নামতে পারে? বা ইনডেক্স কোথা থেকে ঘুরতে পারে?" সেই বিষয়াদি আমাদেরকে জানান। তো আজকে একটা পোস্ট করেছিলাম, সেইখানেও অনেক রিকোয়েস্ট আসছে যে ইনডেক্স নিয়ে কি হতে পারে বা কি হতে চলেছে সেই বিষয়াদি নিয়ে আজকে কথাবার্তা বলব। সাথে ইনডেক্স কেন পড়ছে, কি কারণে পড়ছে সেটা নিয়েও আলাপ আলোচনা হবে এবং আপনাদেরকে একটা ওয়াচ লিস্ট আমি দিব আজকে। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। দেখেন, আমি গত কয়েকদিন ধরে বলার চেষ্টা করতেছি বা বলে আসছি যে ইনডেক্স এই মুহূর্তে আমি দেখতেছি না। এখনো আমি ইনডেক্সের দিকে বেশি একটা ফলো করতেছি না। কারণ আমি আগে পরে বলেছি যে ইনডেক্স দেখে এখন লাভ নাই। পার্টিকুলার সেক্টর বা পার্টিকুলার স্টকের দিকে আমাদের মনোনিবেশ করা উচিত। যেহেতু অনেক রিকোয়েস্ট আসছে সেহেতু আমি ইনডেক্স নিয়ে একটু আলাপ আলোচনা করব। এই যে দেখেন, ইনডেক্সের এইখানে একটা লিকুইডিটি ছিল। এই যে আগের যে সুইংটা ছিল, এই সুইং এর উপরে যে দেন নিচের দিকে আসছে, এটাকে বলে লিকুইডিটি। অনেকেই এই সব জায়গায় ব্রেকআউট ট্রেড নেয় এবং ব্রেকআউট ট্রেড নিয়ে তারা এখানে ফাঁসে। ভাবছে যে এইখানে একটা নতুন করে হায়ার হাই তৈরি করে ফেলেছে, বিধায় ইন্ডেক্স আরো উপরে যেতে চলেছে। বাট ইন্ডেক্স যে আর উপরে যাচ্ছে না সেইটার প্রমাণ এইখানে। তবে হ্যাঁ, যাচ্ছে না একেবারে সেই কথা বলতেছি না, একটু রিটেস্ট দিবে, একটু কারেকশন দিবে, তারপরে যাবে। কারণ ইন্ডেক্স একদম টানা বাড়বে না, এটাই স্বাভাবিক। তার আগে আপনাদেরকে একটু একটা জিনিস দেখাইতে চাই। ইন্ডেক্সের আলোচনা মানে কোর আলোচনা করার আগে একটা জিনিস আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই। চলেন আগে আমরা ইন্ডেক্সের DS30-তে যাই, যে DS30-র কি অবস্থা, সেইটা বর্তমানে ইন্ডেক্সের সাথে কি প্রভাব ফেলে। আপনারা জানেন, বড় পেইড আপ ক্যাপিটালের শেয়ার এবং ব্যাংকের শেয়ার গত কয়েকদিনে বেশ উঠেছে। যখন 90 পয়েন্ট প্লাস পজিটিভ হয়েছে তখন আপনাদের ভালো লাগছে। এখন 60 পয়েন্ট বা 30 পয়েন্ট বা 20 পয়েন্ট কারেকশন হচ্ছে, এখন একটু মনের মধ্যে কেমন যেন লাগতেছে। আসলে এটা লাগাটাই স্বাভাবিক। শুধু আমরা বাড়তে দেখতে জানি, বাট কারেকশন যেটা হচ্ছে সেটা মেনে নিতে পারি না। এটা আপনাকে ভাই মেনে নিতে হবে। তো চলেন একটু আলোচনা করি DS30 নিয়ে। দেখেন, DS30-র প্রত্যেকটা স্টক, প্রায় প্রতিটা স্টকই নেগেটিভ। এই যে দেখেন, শুধুমাত্র খান ব্রাদার্স, কোহিনূর আর আছে কি, হ্যাঁ, আর ইউনিক হোটেল, এই ৩টা বাদ দিয়ে বাকি ২৭টা স্টকই নেগেটিভ। তাহলে DS30 যেইটা ইন্ডেক্সের উপরে বেশি পরিমাণ প্রভাব ফেলে, সেইটা যদি নেগেটিভ থাকে তাহলে ইন্ডেক্স স্বাভাবিকত কারণেই নেগেটিভ হবে। এটা একটা কারণ। যখন ইন্ডেক্স উঠেছিল তখন একাধারে ব্যাংক এবং এই DS30 মানে ফান্ডামেন্টাল যে শেয়ারগুলা একাধারেই উঠেছিল। আমি তখন একটা কমেন্টস করেছিলাম যে আমার এই বাজার পছন্দ হচ্ছে না, যেই দিন 93 পয়েন্ট পজিটিভ হলো। কারণ তখন ব্যাংকও উঠতেছে, পাশাপাশি এই টাইপের বিগ পেইড আপ ক্যাপিটালের ফান্ডামেন্টাল শেয়ার উঠতেছে। তার মানে কি, যখন পড়বে তখন এইগুলো সহ একসাথেই পড়বে। উঠেছে যেহেতু একসাথে, পড়বেও তারা একসাথে। বাট এটা যদি সিনক্রোনাইজ ওয়েতে উঠতো, মানে আগে ব্যাংক উঠতো, দেন যদি আবার ফান্ডামেন্টাল উঠাইতো, ব্যাংক কারেকশনে যাচ্ছে আবার ফান্ডামেন্টাল উঠতেছে, তাহলে ইন্ডেক্সের উপরে এই রকম প্রভাব আজকে আমরা দেখতাম না যে 63 পয়েন্ট কারেকশন হয়েছে। ওই জায়গাটাতে আমার একটু খটকা লেগেছিল যে এট এ টাইম এই ২টা বড় পেইড আপ ক্যাপিটালের শেয়ার, মানে ২ সেক্টরে, একটা ফান্ডামেন্টাল আর একটা হচ্ছে ব্যাংক সেক্টর। ফান্ডামেন্টাল বলতে বোঝাইছে যে DS30-র মধ্যে ব্যাংকও আছে, বাট আমরা ফান্ডামেন্টাল বলতে বোঝাই মানে ব্যাংক বাদ দিয়ে যেগুলা বড় পেইড আপ ক্যাপিটালের শেয়ার, এই যে BSC, ব্যাক্স ফার্মা, ব্যাট বেসি, এই যে ব্র্যাক ব্যাংকও যে ব্যাংকের মধ্যে চলে আসছে। ব্র্যাক ব্যাংক কারেকশন দিবে, এটা অনেকখানি উপরে উঠছে, এটাই স্বাভাবিক। ব্যাট বেসি কারেকশন কেন দিচ্ছে? কারণ ব্যাট বেসির একটা ইপিএস খারাপ আসছে। হ্যাঁ, ব্যাট বেসি মোটামুটি কারেকশন লেভেল এর শেষে, যে ভলিউম ড্রাই হয়ে গেছে। তারপরে যদি ব্র্যাক ব্যাংক দেখেন, এই যে ব্র্যাক ব্যাংকের এই যে এই দিন বিয়ার স্পিন বার হয়েছে, শেয়ারটা ৪৬ টাকা থেকে ৭০ টাকা লেভেলে গেছে, অনেকখানি বাড়ছে। তো স্বভাবত কারণেই এই স্টকগুলা কারেকশন দিবে। এবং বিএসসিও দেখেন, বিএসসি যদি এই লেভেল দেখেন, যে ৮৬ টাকা লেভেল থেকে ১২৬-২৭ টাকা লেভেলে গেছে, এখন স্বভাবত কারণেই এইটা কারেকশন দিবে। কারণ যারা এই লেভেলে কিনে রাখছে তারা তো এইখানে তাদের হ্যান্ডসাম একটা প্রফিট হয়েছে, তাহলে তো তারা তো প্রফিট নিবেই। শুধু যে টানা বাড়বে এইটাই স্টক মার্কেট না। আপনাকে এই অপরচুনিটিগুলো খুঁজতে হবে যে কোথায় এন্ট্রি নিলে আমি এই র্যালিটা ধরতে পারবো বা এই প্রফিটটা ধরতে পারবো এবং কোথায় বিক্রি করব। যারা বুঝে, যারা স্মার্ট, তারা এই সব জায়গায় প্রফিট টেক করতেছে। সো আপনাকে এটা বুঝতে হবে। যেমন এই যে বাংলাদেশ সাবমেরিন কাপড়, এই স্টকটা কয় টাকায়, যে ১১১ টাকার লেভেল থেকে ১৬০ টাকা লেভেলে গেছে। ফান্ডামেন্টাল শেয়ার এইখানে ৫০ টাকার মতো একটা গ্যাপ দিছে, অনেক বড় বিষয় কিন্তু এইটা। এবং এই স্টকটা নিয়েও আমি কথা বলেছিলাম ১২০-২১ টাকার লেভেলে।
এখন যারা এই টাইপের উত্থান দেখে এন্ট্রি নিয়ে নিচ্ছে, মানে বাড়তি দেখে নিয়ে নিচ্ছে, তারা তো একটু বসে থাকতেই হবে, এটা স্বাভাবিক। এই যে দেখেন সিটি ব্যাংকেরও একই অবস্থা, সেম অবস্থা, এই ব্যাংকগুলো একবারে বাড়ছে। সো ইন্ডেক্সের কন্ট্রিবিউশনে যে স্টকগুলো বেশি পরিমাণে প্রভাব ফেলে সেগুলা যদি কারেকশনে আসে, ইন্ডেক্স কারেকশন হবেই। তবে সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে আমাদের বাজারে যখন এই টাইপের স্টক উঠেছে, যে স্টকগুলো নিচের দিকে ছিল, মানে ছোট শেয়ারগুলা বা যে স্টকগুলো বাড়ে নাই, সেই স্টকগুলা এই কারেকশনেও কারেকশন হচ্ছে টুকটাক। কারণ কি, যখন উঠছে তখন কিন্তু ওইগুলো একদম ঝিমায়ে বসেছিল, বাট যখন কারেকশন হচ্ছে সাথে ওইগুলো নিয়েও কারেকশন হচ্ছে। এর কারণ আমাদের বাংলাদেশের বিনিয়োগকারীদের সেন্টিমেন্ট, আর কিচ্ছু না, জাস্ট সেন্টিমেন্ট। এইখানে স্মার্ট মানি ছোট শেয়ারগুলা যেগুলো বাড়ে না এই ইন্ডেক্সের উত্থানে, সেই শেয়ারগুলা তারা এখন সেল করতেছে, কারণ ইন্ডেক্স ফল করতেছে, ভাবছে যে হয়তোবা সব স্টকে ফল করবে। বাট স্মার্ট মানি এখানে শেয়ার সেল করতেছে না, সেল করতেছে কারা? আপনার আমার মতো যারা সাধারণ বিনিয়োগকারী আছে, তারা এই স্টকগুলো সেল করতেছে। আসলে এদের সাইকোলজিটা বিল্ট ইন করতে হবে, না হলে এটা হবে না। আমি বারবার করে বলার চেষ্টা করি, আপনারা এই সাইকোলজিগুলো একটু বোঝার চেষ্টা করেন। যেগুলো বাড়ে নাই সেগুলোর পড়ার আর কি আছে, সেগুলো তো বাড়েই নেই, সেগুলো কারেকশনে তো যাবে না। বাট এই ইন্ডেক্সের ফলের কারণে তারাও এইখানে সেল প্রেশার দিচ্ছে, যতটুকু সেল প্রেশার দিচ্ছে ততটুকুই স্মার্ট মানি ওরা আবার কিনে নিচ্ছে। এটা আপনাকে বুঝতে হবে যে এই স্টকগুলো বাড়ছে, ব্যাংক বাড়ছে এবং ফান্ডামেন্টাল স্টক বাড়ছে। এখন নিচের দিকে যে স্টকগুলো আছে ওই স্টক দিকগুলা এখন স্মার্ট মানি ওরা আস্তে আস্তে কালেক্ট করার চেষ্টা করবে। সো আপনাকে আপনার হাতে থাকা শেয়ার যেটা বাড়ে নাই সেটাও আপনি সেল করে দিচ্ছেন এই ইন্ডেক্সের কারণে। এটা বোকার রাজ্যে বাস করা, তাছাড়া আর কিছুই না। তো চলেন এখন আমি একটু ব্যাংক নিয়ে কথাবার্তা বলবো যে ব্যাংকের কি হয়েছে। চলেন একটু ব্যাংক সেক্টরে যাই। এই যে দেখেন ব্যাংক সেক্টর এইখান থেকে যে 13 লেভেল থেকে মোটামুটি এইখানে 17 লেভেল, অনেকখানি বাড়ছে কিন্তু ব্যাংক সেক্টরের এই 5-7 পয়েন্ট বাড়া মানে অনেক বিষয় কিন্তু। তো ব্যাংক এতখানি বাড়ছে, সে তো কারেকশনে যাবেই। এখন আপনি যদি ব্যাংক এই পিক পয়েন্টে যে বসে থাকেন কিনে, তাহলে ভাই ক্ষতি তো আপনারই হবে, তাই না? সো আপনাকে এই বিষয়টা বুঝতে হবে যে ব্যাংক কোথা থেকে কোথায় গেছে। এবং এই যে লিকুইডিটি জোন আঁকানো ছিল, যে ইন্ডেক্সের মতো আপনাদেরকে বলে দিছে, এই যে দেখেন এইখানে ব্রেকআউট দিছে। আমরা যারা ব্রেকআউট ট্রেড নেই তারা বোকার রাজ্যে বাস করি। অনেকেই এই ব্যাংক সেক্টরের ব্রেকআউট দেখে তারা এন্ট্রি নিয়ে বসছে এবং এইখানে ফাটছেও। ইন্ডেক্সেরও ব্রেকআউট দেখেও অনেকেই এই স্টকগুলোতে এন্ট্রি নিছে। ভাই ব্রেকআউটের আমাদের বাজারে ওই রকম না। হ্যাঁ, ব্রেকআউট যদি আপনার এই লেভেলে হয়, যদি এই যে নিচের লেভেলে হয়েছে বা এই লেভেলেও হলেও অসুবিধা নেই, কিন্তু পিক পয়েন্টে যে ব্রেকআউট খুবই খুবই মারাত্মক জিনিস। এইটা আপনাকে মাল ধরিয়ে দেওয়ার একটা পন্থা, এবং সেইটাই হয়েছে ব্যাংকের ক্ষেত্রে। এই যে দেখেন কত বড় ভলিউম নিছে, যে এইখানে এই দুদিন অনেক বড় ভলিউম নিছে এবং মাথার উপর অনেক পিন ছিল। আমি এই ব্যাংক সেক্টর যেদিন এই ক্যান্ডেলটা হয়, যে বড় ভলিউম যেদিন হয়, সেই দিন আমি আপনাদেরকে একটা পোস্ট করেছিলাম। চলুন পোস্টটা একটু দেখে আসি। এই যে কবে, 31 জুলাইতে, যে আমার ব্যক্তিগত অভিমত আমি এখানে লিখে এই যে এই চার্টটা শেয়ার করেছি দেখেন। এবং ব্যাংক সেক্টর কত দূর পর্যন্ত কারেকশন আসতে পারে, এই যে 15.51, তার মানে এর আশেপাশে, 15.5-র আশেপাশে, এবং সেইটা এখন হচ্ছে দেখেন এই যে কাছাকাছি প্রায় চলে আসছে। এখন আর একটা দিন যদি কারেকশন হয় তাহলে এই বক্সের মধ্যে চলে আসতেছে। তাহলে আপনাকে অ্যানালাইসিসটা ওইভাবেই করতে হবে। আপনি কি দেখে অ্যানালাইসিস করতেছেন সেইটাই বিষয়। ব্রেকআউট আমাদের বাজারে ওই রকম এইসব পয়েন্টে খুবই মারাত্মক বিষয়। এবং আমি এই দিনের অপেক্ষাও থাকি নাই। এই দিন আমাদের হাতে এনসিসি ব্যাংক ছিল, আমরা বিক্রি করে বেরিয়ে গেছে এবং সেটা আপনাদেরকে জানিয়েছি। বাট অনেকেই অতি উৎসাহী হয়ে এই ব্যাংকগুলো এখানে ধরছে। ব্যাংক একবারেই কারেকশনে যাবে আমি সেটা বলতেছি না, ব্যাংক যে বাড়বে না সেটাও আমি বলতেছি না। ব্যাংক বাড়বে ভাই, একটু অপেক্ষা করেন। যারা ব্যাংক অলরেডি নিয়ে ফেলছেন এখন কিছু করার নাই, যাদের ব্যাংক এখন ডাউন ট্রেন্ডে আছে বা ব্যাংক একটু কারেকশনে দেখতেছেন, তাদের তো আর এখন স্টপ লসও নিতে পারবেন না। স্টপ লস নিলে অনেকখানি লস হয়ে যাবে, যেহেতু 3 দিন ধরে কারেকশন হচ্ছে, 3 দিনে অনেকখানি লস হয়ে গেছে ইন দ্য মিন টাইমে। সো আপনাকে একটু এই যে এই এরিয়ার মধ্যে আসার জন্য একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, এইখানে একটা সাপোর্ট আছে এই যে 16 লেভেল পর্যন্ত, বাট এইখানে নেয় কিনা আগামী দিন সেইটা একটু দেখার বিষয় আছে। যদি না দেয় তাহলে এই যে বক্সের মধ্যে আপনাকে একটু ওয়েট করতে হবে। এই বক্সে আসার পরে আপনি এইখানে অ্যাভারেজ পয়েন্টটা খুঁজে বের করবেন। তবে আসার সাথে সাথে যে অ্যাভারেজ করবেন এমন না, এইখানে আসার পরে প্রাইস অ্যাকশন, ভলিউম কি নেয়, টেকনিক্যাল সেন্টিমেন্ট এবং সাইকোলজিক্যাল সেন্টিমেন্ট কি আছে সেইটা দেখে দেন এইসব জায়গাতে রি এন্ট্রি হতে পারে। তো আমি এইটার জন্য অপেক্ষা করতেছি এখন ব্যাংক। এখন অন্য
সেক্টরগুলোতে নিয়ে আমি এখন ব্যস্ত। যেহেতু ব্যাংকটা কারেকশন হয়েছে, এখান থেকে টুকটাক একটা প্রফিট পেয়েছি, এখন সুইচিং করে ওই যে আমার যে সুইং ট্রেডিং, ওই সুইং ট্রেডিং এখানে একটা সুইং পেয়েছি, পাওয়ার পরে দেন আমি অন্য একটা সেক্টরে বা অন্য একটা স্টকে সেটাতে শিফট করে গেছি। তো ওইখান থেকে যদি প্রফিট আসে পরে দেন আবার এই ব্যাংকটা নেওয়ার চেষ্টা করব। তবে এখনই না, ব্যাংক আসলে এখানে একটা সেটেলমেন্ট হইতে পারে। তবে সবচেয়ে ভালো দিক হচ্ছে ব্যাংকের আজকে ভলিউম কমে গেছে। তো দেখেন ভলিউমটা আরেকটু ড্রাই হয় কিনা, এই যে এই জায়গাটাতে যেরকম ভলিউমটা ড্রাই হয়েছিল এইরকম ভলিউমটা আরেকটু ড্রাই হয় কিনা বা আরেকটু কমে যায় কিনা। তো কমে যাওয়ার পরে সেইখানে এই যে এই জায়গাটাতে যে সিনারিওটা করছে, এই সিনারিওটা এইখানে এসে করতে হবে তাকে। যদি এরকম সিনারিও করে তারপরে নতুন করে অ্যাভারেজ করেন বা রিএন্ট্রি দেন, যা করার করতে পারেন। আপনারা ব্যাংক নিয়ে আর ভয়ের কিছু নাই, আর বাজার নিয়েও ভয়ের কিছু নাই। ইন্ডেক্স যে একবারেই চলে আসবে এমন না। এখন আসেন ইন্ডেক্স আলোচনা। ইন্ডেক্স কেন কারেকশন হচ্ছে, কি কারণে কারেকশন হচ্ছে, সেই বিষয়ে আদি বুঝাইলাম। কারণ আমাদের ফান্ডামেন্টাল শেয়ারগুলোও পড়তেছে, সাথে ব্যাংক সেক্টর, ব্যাংকও বড় ফান্ডামেন্টাল, বড় পেইড আপ ক্যাপিটালের শেয়ার। সো ওইগুলা কারেকশন হইলে ইন্ডেক্স ফল করবেই, এটাই স্বাভাবিক। তবে আপনার হাতে থাকা অন্যান্য ছোট শেয়ার যেগুলো আছে সেইগুলাও আপনাদেরকে মাথায় রাখতে হবে। সাথে টেক্সটাইলের বিষয়ে আমি বারবার আপনাদেরকে পোস্টের মাধ্যমে আপডেট দেওয়ার চেষ্টা করেছি। টেক্সটাইল কেনার আপনারা সময় পাবেন, আসবে সেই সময়টাতে। আপনারা তাড়াহুড়া করে এই স্টকটা কিনেন না, পজিটিভ নিউজে কখনোই স্টক কিনেন না, এটাকে সেটেলমেন্ট হইতে দেন। টেক্সটাইল যে বাড়বে না তা না, টেক্সটাইল বাড়বে, তবে সেটার সময় আছে, টাইমিং আছে। এখন ভুল টাইমে যদি আপনি এখন টেক্সটাইল ধরে বসেন তাহলে তো ভাই হবে না। গতদিন ভালো একটা নিউজ আসছে যে ইন্ডিয়াতে ওরা 50% ট্যারিফ করতেছে, আমাদের দেশে সেটা সুবিধা পাবে, বাট কোথায় হইল? টেক্সটাইল কিন্তু আজকে আহামরি তেমন কিছু কিন্তু করে নাই। হ্যাঁ, দুই একটা স্টক ছাড়া অন্যান্য স্টকগুলো কিন্তু স্লোই ছিল। তো টেক্সটাইল কেনার সুযোগ পাবেন আপনারা। আমি বারবার আপনাদেরকে পোস্টের মাধ্যমে এবং ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছি যে আসলে কোথায় কি রকম আপনাদেরকে আচরণ করতে হবে। তবে ইন্ডেক্স নিয়ে এখন বলতে গেলে ইন্ডেক্স কারেকশন আহামরি তেমন একটা হবে না। আমি আশা করতেছি যদি ব্যাংক সেক্টর একটু সাপোর্ট পায়, ওই সাপোর্ট লেভেলটা দেখাইলাম, ফান্ডামেন্টালটা আরেকটু বেশি কারেকশন হবে। কারণ ব্যাংকটার কারেকশন বেশি হয়ে গেছে, ফান্ডামেন্টালের কারেকশন কেবল শুরু হয়েছে। সো যদি ব্যাংকও সাপোর্ট দেয় তাহলেও ইন্ডেক্স সাপোর্ট পাবে, এটা আপনাদেরকে বুঝতে হবে। কারণ ব্যাংক বড় পেইড আপ ক্যাপিটালের শেয়ার। ব্যাংক যদি পড়া বন্ধ হয় তাহলে ফান্ডামেন্টাল একটু একটু করে পড়লে অন্যান্য স্টক দিয়ে যদি উঠে যায় তাহলে ওই 10-20 পয়েন্টের মধ্যে হয়তো বা প্লাস মাইনাস থাকবে, মানে ইন্ডেক্স কারেকশন বা উঠান এরকম থাকবে। তবে ব্যাংকে একটু সাপোর্ট পেতে হবে। তো ব্যাংকের হয়তো বা আর একটা দিন আমরা ব্যাংকের একটু কারেকশন দেখতে পারি। তো ব্যাংকের যদি সাপোর্ট পায় তাহলে এই জায়গাটাতে, এই যে বক্স আকারে রাখছি, এই যে কত আপনার যদি আমরা এইখানে ধরি 5336 30 লেভেল পর্যন্ত, এখন হলো 5408 আছে, তো ওই 30 লেভেল পর্যন্ত ধরেন আরো 60-70 পয়েন্ট একটু কারেকশনের বাকি আছে। যদি ব্যাংক সেক্টরটা আরেকটু কারেকশন দেয়, আপনার যদি ব্যাংক সাপোর্ট ওই সময়টাতে না দেয়, আর যদি আরেকটু পরে, মানে ফান্ডামেন্টালের সাথে যদি ব্যাংক আরেকটু পরে, তাহলে আপনার গন্তব্য হচ্ছে 5190 লেভেল পর্যন্ত। এই যে এখানে আঁকায় রাখছে 5190। তবে হ্যাঁ, এত দূর পর্যন্ত হয়তো বা কারেকশন নাও হইলেও হইতে পারে, আপনার এই বক্স লেভেল থেকে ঘুরলেও ঘুরতে পারে, বাট ব্যাংককে আগে সাপোর্ট পেতে হবে, এইটা আপনাকে মাথায় রাখতে হবে। যদি ব্যাংক সাপোর্ট পায়, আশা করতেছি আমি যে সামনের সপ্তাহ থেকে, মানে সামনের সপ্তাহের শেষের দিকে, মানে বুধ বৃহস্পতিবার বা মঙ্গলবার থেকেও হইতে পারে, মঙ্গল বুধ বৃহস্পতিবার থেকে ব্যাংক একটা সাপোর্ট পাবে, সাথে টেক্সটাইলেরও টুকটাক একটা মুভমেন্ট আসতে পারে সামনের সপ্তাহে। তার মানে সামনের সপ্তাহে আপনারা নজর রাখবেন কি ব্যাংক সাপোর্ট পাচ্ছে কিনা এইটা। সেকেন্ড হচ্ছে টেক্সটাইলের দিকে নজর রাখবেন। এখন কোন স্টকগুলোর দিকে নজর দিবেন সেইটা নিয়ে আমি আপনাদেরকে একটা পোস্ট করেছিলাম, সেই পোস্টটা একটু চলেন দেখে আসি। এই যে এইখানে গতকালকে আমি একটা মেসেজ দিয়েছিলাম যে লো পেইড, এই যে দেখেন লো পেইড যেগুলো আগের উত্থানে তেমন একটা বাড়ে নাই, মানে বটম লেভেল থেকে 20-25% বাড়ছে এবং ভলিউম করে ছোট একটা মুভ দিয়েছে, কিন্তু বর্তমানে রিটেস্ট করছে এবং ভলিউম আগের চেয়ে কমে গিয়েছে এবং আগের চেয়ে ভলিউম একটু বেশি নেওয়া চেষ্টা করছে, সেইগুলোর দিকে নজর দিতে। দেখেন আজকে কিন্তু লো পেইডের একটা মোটামুটি একটা ভাইব ছিল বাজারে, এবং সাথে লাইফ ইন্স্যুরেন্স। তো এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে যে কোনটার পরে কোন সেক্টরটাও হতে পারে বা কোন টাইপের স্টকে আপনাকে নজর দেওয়া উচিত। অলরেডি আমরা ফান্ডামেন্টাল আমাদের হাতে, আমি ফান্ডামেন্টাল তেমন একটা কিনি নেই, একটাই ছিল শুধু বিকন ফার্মা আমরা বিক্রি করে দিয়েছি 23-24 টাকা লেভেলে, মানে 123-24 টাকা লেভেলে। সাথে ব্যাংক ছিল, ব্যাংকও বিক্রি করে দিছি। এখন আবার রিটেস্টমেন্ট আসতেছে, এগুলো কারেকশন না, কিন্তু শার্প কারেকশন হবে এরকম না। এটা চিন্তা করেন না যে ইন্ডেক্স আবার নতুন করে বটমে চলে আসবে, এইটা না, এটা এখন আর হবে না। ইন্ডেক্স যা হওয়ার হচ্ছে,
তো এইগুলো একটু কারেকশনে যাবে আর একটু উপরের দিকে উঠবে। এইভাবেই হবে। এইটাই মার্কেটের বিউটি। আপনাকে এইটা নিয়ে টেনশন করতে হবে না। তবে হ্যাঁ, আপনাদের মাথায় রাখতে হবে যে আপনি স্টকটা কোথায় ধরতেছেন। যেমন ব্যাংক সেক্টরে যে আপনি পিকে ধরতেছেন কিনা বা নিউজের কারণে আপনি টেক্সটাইলে ঢুকতেছেন কিনা, এই বিষয়াদি আপনাদেরকে মাথায় রেখে তারপরে ট্রেড করতে হবে। এই যে ফান্ডামেন্টাল শেয়ার এখন যদি বিএসসি কেউ কিনে থাকে ওই ১২৭-২৬ টাকার লেভেলে, এই স্টকটা ৮৬ টাকার লেভেল থেকে উঠে গেছে। তো তাদের তো একটু কারেকশন দেখতেই হবে। বা ব্র্যাক ব্যাংক যেটা ৪৭ টাকা থেকে উঠে গেছে, এখন যদি ৭০-৭২ টাকা লেভেলে কেউ ব্র্যাক ব্যাংক কিনে থাকে, তাহলে সেই দোষটা কার? তার তো নিজেরই ভাই। আমি সবসময় বলি যে আপনারা নিচের দিকে থাকা শেয়ারগুলা নজরে রাখেন। এই যে দেখেন, আমি গত কয়েকদিন ধরে আপনার আইটি সেক্টরে কোনো মুভমেন্ট নাই, কিন্তু একটা জায়গায় ঘোরাফেরা করতেছে। আপনারা এই সময়টাতে মালগুলা কালেকশন করেন। দ্বিতীয়ত পাওয়ার সেক্টরের ২ টা স্টক নিয়ে আমি কথা বলছি, সেই মালগুলো একটু কালেকশন করেন। ওইগুলো নিচের দিকেই আছে। এই ইন্ডেক্সের উত্থানে সেগুলো বাড়ে নাই। তার মানে পরবর্তীতে সেইগুলোর অপরচুনিটি আছে। বাট যেইটা বেড়ে যাচ্ছে সেইটার পিছনে ছুটলে তো ভাই আসলে বিপদ। তো লো পেইডের আমি একটা স্টক নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। কারণ ইন্ডেক্স একটু ফল হচ্ছে, ইন্ডেক্সটা একটু সেটেলমেন্টে আসার প্রয়োজন। তাছাড়া অন্য স্টক নিয়ে এখন আলোচনা করতেছি না। কারণ ইন্ডেক্স ফল হলে আপনারা জানেন লো পেইড এবং জেডের শেয়ার, জেডের কোনো শেয়ার আমি সিনে আসতে দেখি নাই বিধায় জেডের শেয়ার আমার চোখে পড়ে নাই। যদি আপনাদের চোখে পড়ে থাকে তাহলে আপনারা আপনাদের মতো করে বেছে নিয়েন। বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে লো পেইড এই যে ইন্ডেক্স হয়তো আরো ২-১ দিন একটু স্লো থাকতে পারে। আহামরি কারেকশন হবে সেটা বলতেছি না। ইন্ডেক্স একটু স্লো থাকলে ইন দ্য মিন টাইমে লো পেইডের শেয়ারগুলো ভালো করতে পারে। লো পেইডের মধ্যে যে অ্যাপেক্স ফুটওয়্যার মানে জুতা যেটা, সেইটা একটু আমার কাছে ভালো লাগতেছে। এইখানে কারেকশন হওয়ার কথা ছিল যতটুকু করছে, কিন্তু কারেকশন হয় নাই। এটা প্রাইস কারেকশন হবে না। এইটা হচ্ছে টাইম কারেকশন হচ্ছে। সো আপনাকে এই টাইম কারেকশনের মধ্যে এখন কিছু করার নেই। প্রাইস যদি আবার এই লেভেলে চান মানে ২০০ টাকার লেভেলে, সেটা এই মুহূর্তে মনে হয় না আর আসবে। কারণ এইটার ভলিউমটাও একটু কমে গিয়েছে এবং প্রাইসটা আসতেছে না। সো আপনাকে এই লেভেলে এই যে ২২০, ২১৯ এই লেভেলেই আপনাকে কালেকশন করে রাখলে হয়তোবা ২-৩ দিনে একটা গ্যাপ পাইলেও পেতে পারেন। তবে হ্যাঁ, এটা কোনো গ্যারান্টি দিতে পারতেছি না। বাট প্রিভিয়াস হিস্ট্রি থেকে এবং গত কয়েকদিনের অ্যাজাম্পশন থেকে আমি বলতেছি যে লো পেইডের হয়তোবা আরো ২-১টা দিন মুভমেন্ট পাইলেও আমরা পেতে পারি। যদিও লো পেইড এখন বর্তমানে আপনাদের ম্যাচিউরড শেয়ার থাকা উচিত ছিল আমার হাতে বা আমরা যারা ট্রেড করি আমাদের হাতে এখন বর্তমানে ম্যাচিউরড শেয়ারই আছে। হ্যাঁ, আজকে একটা লো পেইড আমরা এন্ট্রি নিয়েছি, সেইটা ম্যাচিউরড হইলে সোমবারে ম্যাচিউরড হবে। তো আপনার যদি এই স্টকটা কিনতে হয় তাহলে আপনাকে রবিবারেই কিনতে হবে, আর ম্যাচিউরড হবে মঙ্গলবারে। সো এই চিন্তা ভাবনা থেকে একটু আগে শেয়ারগুলো কিনতে পারলে সবচেয়ে ভালো। যেদিন থেকে ব্যাংক কারেকশন গেছে সেদিন থেকেই আমরা টুকটুক করে লো পেইড কালেকশন করার চেষ্টা করতেছি এবং লাইভ কালেকশন করার চেষ্টা করেছি। তো বর্তমানে লো পেইড, আইটি এবং ইন্স্যুরেন্সের ২-১টা শেয়ার আর লাইফ ইন্স্যুরেন্স এর মধ্যেই এখন আমরা আছি। তো এখন ফান্ডামেন্টালের মধ্যেও নাই, ব্যাংকের মধ্যেও নাই। এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে যে কোন সেক্টরগুলা আগে বের হইলো, ওই সেক্টর থেকে সুইচ করে মানে সুইং ট্রেডিং এর ক্ষেত্রে যেটা, ওইটা সুইচ করে কিভাবে নিচে থাকা শেয়ার বা যে স্টকটা স্লো ছিল সেটাতে শিফট করবেন। দেখেন আমি ক্যাপিটাল কিন্তু ফ্রি রাখি নাই। অনেকেই ক্যাপিটাল ফ্রি রাখছে যে ইন্ডেক্স কারেকশন হচ্ছে আমি নিচে আরো নিব। দরকার নেই আমার। আমি এখন সুইচিং মুডে আছি। সুইচিং করে দেন সেই স্টকটাতে পজিশন নিচ্ছি। এখন যদি কোনো কারণে ওই স্টকগুলা একটু বাড়ে তাহলে আমরা কিন্তু প্রফিট নিতে পারবো, অলরেডি ম্যাচিউরড শেয়ার। তো আপনাকেও এইভাবে চিন্তা করতে হবে। অ্যাপেক্স ফুডওয়্যার একটা মাত্র স্টক নিয়ে আলোচনা করলাম। বাকি যে লো পেইড গুলো আছে সেগুলো ভালো পজিশনে আছে, বাট অনেক বাড়তি দাম হয়ে গেছে। সেটা ৪০-৫০% এইখান থেকে গেছে, কিন্তু বাট এইটা আহামরি বাড়ে নাই। দেখেন ১৯% মাত্র। আর বাকি লো পেইড অন্যান্য যে লো পেইড গুলো আছে সেগুলো ৫০%, ৬০% মতো বাড়তি। তো আমি বাড়তি দামে শেয়ার কখনোই প্রেফার করি না, যতই লুক্রেটিভ মনে হয়। হ্যাঁ, এখন জেমিনি ভালো লুক্রেটিভে আছে। আরো অন্যান্য স্টকগুলো আছে যেগুলো অলরেডি বাড়তি দামে আছে, মানে লো পেইড এর ক্ষেত্রে। সেগুলোর মধ্যে এখন আমি আর যাব না। যতই আমাকে লোভ দেখাক, আর ওই লোভের মধ্যে পড়তেছেন যেগুলো নিচের দিকে আছে সেগুলা বাড়ার সম্ভাবনা বেশি। কারণ আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন যে এটা ৬০% বেড়ে গেছে, সেটার বাড়ার সম্ভাবনা কতটুকু আছে? হ্যাঁ আছে, বাট কতটুকু আছে? আর যেইটা ২০% বাড়ছে সেটা তো আরো ৪০% বাড়ার সম্ভাবনা আছে। যেমন এফএক্স ফুড, এটা তো আপনাদেরকে বুঝতে হবে। তো যাই হোক, আমি এই স্টকটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করলাম। এই মুহূর্তে আর তেমন কোনো স্টক নিয়ে আলোচনা করতেছি না। যদি সেই রকম কোনো ওয়াচ লিস্ট বা মার্কেটের মধ্যে সেই রকম কোনো সেন্টিমেন্ট আসে, বাইং সেন্টিমেন্ট, তাহলে আমি আপনাদেরকে ওয়াচ লিস্টে দিয়ে দিব আমার ফেসবুক পেজে অথবা ইউটিউবের কমিউনিটি পোস্টে আপনারা সেটা পেয়ে যাবেন। অথবা আমি চাইলে ইমার্জেন্সি একটা ভিডিও করেও আপনাদের সাথে সেটা নিয়ে আলাপ আলোচনা করতে পারি। তো
তো ইন্ডেক্স নিয়ে আপনাদের আর ভয়ের কিছু নাই। ইন্ডেক্স যতটুকু যে 2টা লেভেল দেখাইলাম, এই 2টার যে কোনো একটা লেভেল থেকে ঘুরলেও ঘুরতে পারে। তবে এই লেভেল থেকে ঘুরতে হলে অবশ্যই ব্যাংকে সাপোর্ট পেতে হবে, এটা মাথায় রাখতে হবে। ব্যাংক সাপোর্ট না পেলে দেন আর একটু নিচে আসলেও আসতে পারে। তারপরেও আমি এখন বলবো আপনারা ইন্ডেক্সের দিকে আর তাকায়েন না। আমি নিজেও তাকাচ্ছি না, অনেকের রিকোয়েস্টে আমি ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম। এই মুহূর্তে ইন্ডেক্স নিয়ে আলোচনা করতেও আমার ভালো লাগতেছে না, কারণ ইন্ডেক্স দেখার কোনো কিছু নেই। ইন্ডেক্সে যে ভলিউম কমে যাচ্ছে, আর একটু যদি ভলিউম কম আসে তাহলে আরও ভালো। যত ভলিউম কমবে এখান থেকে তত ভালো। অনেকেই ভাবে যে ভলিউম যত বাড়বে তত মনে হয় ভালো। এই যে ভলিউম বাড়ছে, এইখানে দেখেন কারেকশন চলে আসতেছিল, এই যে এইখানেও ভলিউম বাড়ছে, যে কারেকশন চলে আসছে। ভলিউম বেশি হলেই যে ঝাঁপাই পড়বেন বিষয়টা এমন না, এটা সম্পূর্ণই ভুল ধারণা। যারা এই কথা বলে যে ভলিউম যত বেশি হবে তত ভালো, হ্যাঁ ভলিউমটা কোন লেভেলে হচ্ছে সেইটা আপনাকে দেখতে হবে, এবং ভলিউমের সাথে ক্যান্ডেলের চেহারাটা কেমন সেইটাও আপনাকে মেজার করতে হবে। সো ভলিউম এখন কমে যাচ্ছে, এটা ভালো দিক। ভলিউম কমে যাচ্ছে, এটা কখনোই আপনার নেগেটিভ দিক ভাবে নেবেন না। ভলিউম এই মুহূর্তে মানে কারেকশন লেভেলে ভলিউম কমে যাওয়াটা এটা ভালো, খুবই ভালো লক্ষণ। সো আপনারা এই মুহূর্তে আর টেনশন করেন না, যতটুকু যা হবার হয়েছে এবং হতে দেন, আবার আপনার স্টকগুলো রিকভারি করে যাবে। কারণ ইন্ডেক্স এই মুহূর্তে বুলিশ মোমেন্টামে আছে, আসুক না। আপনার উঠছে তো 700-800 পয়েন্ট তো উঠছে, এর মধ্যে 200-300 পয়েন্ট যদি কমে তাতে অসুবিধা কি? কারেকশন হয় তাতে তো কোনো অসুবিধা নাই। কিন্তু এখন আপনাকে সুইচিং মুড করে কোনটাতে থাকবেন, কোনটাতে থাকবেন না, সেই বিষয় নিয়ে আপনাদের একটু চিন্তা করার হয়তোবা সময় এখন এসে গেছে। আগামী 12ই আগস্ট থেকে আমার একটা কোর্স শুরু হচ্ছে, যেইটা লাইভ ক্লাস হবে। আর মাত্র 4 দিন আছে। এই 4 দিনের মধ্যে আপনারা যদি চান আমার এই অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্সটা করতে, তাহলে আপনারা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, এই হোয়াটসঅ্যাপে একটু নক করবেন। কারণ এই যে দেখেন বাজারের সেন্টিমেন্ট কোথায় কি হচ্ছে, এই যে ব্যাংক সেক্টর যে কারেকশনে যেতে চলেছে, এইটা আমি কিভাবে বুঝলাম, আপনারা এইটা কিভাবে বুঝবেন? আমি যেভাবে বুঝেছি আপনারাও ঠিক সেম ওয়েতেই কিভাবে বুঝবেন, সেই বিষয়াদি নিয়ে এই অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্সটা আমি সাজিয়েছি। এই কোর্সের মধ্যে মোট 3টা টেকনিক আমি শিখাই। একটা হচ্ছে শর্ট ট্রেডিং, T+2, T+3, T+4, এরকম মানে 3-4 দিনের একটা ট্রেড। 2 নম্বরটা শেখাবো হচ্ছে সুইং ট্রেডিং, যেটা আমি বর্তমানে এখন করছি এবং বেশ ভালো কাজ হচ্ছে বাজারে। সেইটা হচ্ছে 7 দিন 15 দিনের একটা ট্রেড থাকে, ওটাকে বলে সুইং ট্রেডিং। একটা সেক্টর থেকে বেরিয়ে আরেকটা সেক্টরে আপনি সুইচ করলেন, এবং ওই সেক্টরে যেটাতে আপনি ঢুকলেন ওইটা আবার স্লো হলে আবার যেটা থেকে বেরিয়েছে ওটাতে আবার জাম্প করতে পারবেন। এই টেকনিকটাও পাবেন, সাথে আপনি পজিশন ট্রেডিংটাও পাবেন। মানে 3টা, শর্ট ট্রেডিং, সুইং ট্রেডিং এবং পজিশন ট্রেডিং। পজিশন ট্রেডিংটা কি? সেইটা হচ্ছে 1-1.5 মাসের, যারা রেগুলার মার্কেট দেখতে পারে না, যারা চাকরি ব্যবসা বাণিজ্য নিয়ে কাজবাজ করতে হয়, ট্রেডারের সময় স্ক্রিনে থাকতে পারে না, তাদের জন্য পজিশন ট্রেডিংটা খুবই সুইটেবল ট্রেডিং। সো আপনি কিনে 1-1.5 মাস একটু ঘুমাবেন, তারপর প্রফিট নিয়ে বেরোবেন। এই বিষয়াদি একটা কোর্সের মধ্যেই আপনি পেয়ে যাবেন। আমার কোর্সটা ওইভাবেই ডিজাইন করা। সো আপনারা এই সুযোগটা যদি মিস না করতে চান এই 12 তারিখের, তাহলে আপনারা এই কোর্সে যুক্ত হতে পারেন। হ্যাঁ, তারপর আরেকটা কথা বলে দেই, আমার এখানে যারা জয়েন করেন তাদের কোর্স চলাকালীন সময়ে মানে যে 6 সপ্তাহ ক্লাস হবে, ওই 6 সপ্তাহের মধ্যে আমি ট্রেডিং সাপোর্ট দিই তাদেরকে। অলরেডি যারা ব্যাচে জয়েন করেছেন তাদেরকে এখন সাপোর্ট দেওয়া শুরু করেছি। মানে কোনটা কিনবেন, কোনটা বিক্রি করবেন, সেই গাইডলাইনটা আমি নিজে তাদেরকে ওই বিষয়টা গাইড করি। কোর্সের মধ্যে সব কিছুই অ্যাট এ টাইম পেয়ে যাবেন। সিট সংখ্যা লিমিটেড, যদি ইন দ্য মিন টাইমে সিট ফ্লাপ হয়ে যায় তাহলে আমাকে 1000 বার বললেও ভাই এই 12 তারিখের ব্যাচে আপনাদেরকে আর সুযোগ দিতে পারবো না। সো সিট থাকতে থাকতেই আপনারা জয়েন করে নিতে পারেন। থ্যাংক ইউ।